হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজারা গরমটা কথা বলবো হচ্ছে রানা সরকার আবারও একটা মানে বিতর্কিত বিষয় নিয়ে কথা বলেছেন এবং একটু বিতর্ক তৈরি করেছেন। রানা সরকার মানেই বিতর্ক। আমরা বারবার বলি, প্রচুর মানুষ প্রচুর জায়গা থেকে আর কি বিতর্ক ওনার একেবারে একদম মজ্জায় মজ্জায় আর কি বলা চলে। তো সেম জিনিসটা রানা সরকার আবার করেছেন এবং এবার টার্গেট হচ্ছে জিদ্দা। বন্ধুরা, এগুলো তো হতেই থাকবে। এর আগেও জিদ্দাকে নিয়ে অনেক অনেক সমালোচনা রানা সরকার করেছেন, দীর্ঘকাল জুড়ে করেছেন। আবার পরবর্তীকালে কি বলবো, খুবই রেসপেক্টও করেছেন, এরকম ধরনের জিনিসপত্র হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, জিদ্দা যেহেতু যেহেতু কোনো রকম কোনো প্রচারণা করেন না ঠিক মতন ভাবে, জিদ্দা যেহেতু কোনো রকম কোনো নিজের একটা ক্যাম্পেইন তৈরি করেন না প্রপারলি, সেই কারণেই কিন্তু এই মানুষগুলো সুযোগ পেয়ে যায় নানান ধরনের নানানভাবে অ্যাটাক করতে, নানান ধরনের কথা বলতে। আজকে যদি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সত্যিকারেরই প্রপার রিলিজ ডেটের সঙ্গে একদম প্রপারভাবে প্রচারণা শুরু হয়ে যেত। আমি ধরলাম চলো ভোটের জন্য প্রচারণা শুরু হবে না, কিন্তু এই যে নেগেটিভ নিউজগুলো, এগুলোর এগেনস্টেও যদি জিদ্দা এসে বলতেন না বস এগুলো কোন মানে অরিজিনাল নিউজ নয়, আমরা এই ডেটেই আসছি বা ইত্যাদি ইত্যাদি, তাহলে এ ধরনের স্টেটমেন্ট দেওয়ার কারো সাহস হতো না। কিন্তু এটাই কি বলতো, এটাই হচ্ছে যে কোনো কারোর সাথে জিদ্দার পার্থক্য। জিদ্দা যদি খুব এক্সট্রিম লেভেলে কিছু এই পলিটিক্যাল বিষয়টাকে নিয়ে জাস্ট একটা বিজ্ঞপ্তি দিয়ে যায়, আজকে যদি অন্য যে কোনো কিছু হয়, জিদ্দার এগেনস্টে বা কিছু, জিদ্দার সঙ্গে সঙ্গে লাইভে এসে বলেই দিতে পারে না বস এটা এটা ঠিক নয়, এটা নয়, আমি এই মতাদর্শটা ঠিক নয়, এই মতাদর্শটা ঠিক, বা এই পয়েন্টে আমি চলছি। এই কথাটা তো পরিষ্কার এসে বলতে পারে, কিন্তু জিদ্দা তো সোশ্যাল মিডিয়া থেকে একদম দূরে থাকা, নিজের নাম না পেটানো, ঢিন্ডোরা না পেটানো, একদম একদম অন্য জগতের একটা মানুষ। তো এই যে জগতে জিদ্দা মানুষ, সেই জগতে তো এখানে তো শিয়াল আর আয়নার সত্যি উৎপাত বেড়েছে, সবাই ছিঁড়ে খাওয়ারই চেষ্টা করবে। তো সিংহ যদি সিংহের মতন এক জায়গায় চুপ করে বসে থাকতে চায়, তাহলে হয়তো অনেকেরই গাত্রদাহ হবে। এটা কিন্তু খুব সত্যি কথা। তো যাই হোক, আমার মনে হয় যে ইমিডিয়েটলি, অবিলম্বে, নন্দী মুভিজের কথা তো আমি জানি না, আমি শুধু এটুকুই বলবো জিদ্দার তরফ থেকে যেন যে প্রমোশনটা শুরু করে দেওয়া হয় নিজের তরফ থেকে, যে আমি 27 মেই আসছি, আমি আমার ডেটেই আসছি, দ্যাটস ইট। এই ব্যাপারটা থাকলে ব্যাস, আর কিছু এইসব বক্তব্যের জায়গায় থাকে না। আমি নানা সরকারের পোস্টটা পড়ছি, নানা সরকার লিখেছেন 1 ঘন্টা আগে, লিখছেন, বিপ্লবী কেউ বলে না, ডাকাত বলবে এবার সবাই, জিজ্ঞাসার চিহ্ন। স্বঘোষিত সুপারস্টার এখন নন্দী মুভিজ, কিরকম একটা নোংরা মন্তব্য দেখো। এরকম খারাপ লাগে, এ ধরনের স্টেটমেন্ট বা এ ধরনের বক্তব্যকে খুব কাট একটা বক্তব্য রাখা। এবার কিছু মানুষের এর সাথে মতামত মিলতে পারে, আমি এইভাবে বলাতে বিশ্বাসী নই। স্পেশালি জিদ্দাকে নন্দী মুভিজকে শর্ত দিয়েছে, সিনেমা রিলিজ করতে হলে 4 কোটি টাকার কর্পোরেট বুকিং গ্যারান্টি করতে হবে প্রডিউসারকে। 4 কোটি টাকার টিকিট কিনতে হবে যাতে বুকমাই শোতে ট্রেন্ডিং দেখায়। এবার জিদ্দা যে মানুষ প্রমোশন করে না, যে মানুষ নিজের ছবিকে মানুষের কাছে পৌঁছেই দেয় না, সেই মানুষ কোনোদিন কর্পোরেট বুকিং করবে 4 কোটি টাকা দিয়ে? তোমার মনে হয়? আজকে কর্পোরেট বুকিং নিয়ে তো রানা সরকার বলাই উচিত না, কারণ এমন এমন কিছু স্টেটমেন্ট, এমন এমন কিছু ভার্ডিক্ট, এমন এমন কিছু ফিগার্স সামনে এনেছে, সেটা দেবদা পর্যন্ত অস্বীকার করে যায় কাইন্ড অফ। বুঝতে পারছো কি বলবে? তো যাই হোক, পরবর্তী লাইনে আসি। সুপারস্টার জানেন ওনার সিনেমা কলকাতার মানুষ তো দেখেই না, গ্রামের মানুষও আরও দেখে না, তাই প্রডিউসারকে এই কর্পোরেট বুকিং এর শর্ত, জিজ্ঞাসার চিহ্ন। দেখো, উনি একটা গেম খেলেন, রানা সরকার একটা গেম খেলে, যে আমি যদি ভুল হই তাহলে আমি ডিলিট করে দেবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এ ধরনের স্টেটমেন্ট উনি করেন বা এরকম ধরনের বক্তব্য উনি রাখেন। এটা উনি কিন্তু শুধু জিদ্দার এগেনস্টে করছেন তাই নয়, এটা উনি দেবদার এগেনস্টে করেছেন ওয়ান্স আপন আ টাইম কিশমিশের সময়। তারপরে আস্তে 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 দেবদা এত বক্স অফিসে সাকসেসফুল হয়ে গেছে, আসলে বক্স অফিসটাই হচ্ছে দিনের শেষে সব, জানো তো। এবং স্পেশালি মাল্টিপ্লেক্স, এই দুটো জায়গায় যদি তুমি কালেকশন করতে পারো না, তোমায় নিয়ে আর কেউ কিছু বলতে পারবে না। এই জন্য দেবদাকে নিয়ে আর কিছু বলার জায়গা নেই কারোর। আজকে যদি দেবদাও যদি লাল্লাপ্পা কমার্শিয়াল ছবি করতো, একদম পিওর অন মাস ছবি, যেটা জিদ্দা করে বাঁচিয়ে রেখেছেন ইন্ডাস্ট্রিটাকে কাইন্ড অফ বলা চলে, বা বাঁচিয়ে রেখেছিল, তারপরেই তো এতগুলো ছবি হয়েছে কমার্শিয়ালি। যাই হোক, তো তাহলে কিন্তু আবার দেবদাকে নিয়ে ওই একই জিদ্দাকে নিয়ে যা হচ্ছে সেই আলোচনাই হতো। যাই হোক, কলকাতার মানুষ ওনার ছবি যা দেখেন, আমার মনে এনাফ দেখেন।
আজকে এটা তো মানতেই হবে 14 লাখ বা 28 লাখ, 30 লাখ, 32 লাখ, 35 লাখ, এই যে কালেকশনগুলো মাল্টিপ্লেক্সে জিদ্দার, মানে চালু শোকে বন্ধ করে দেওয়া বা মাল্টিপ্লেক্সে একটা নেগেটিভিটি করা জিদ্দার সাথে, এই সব কিছু মিলিয়েও এত কিছু কালেকশন হয়। যাই হোক, পরবর্তী কথা, সুপারস্টারকে সিনেমাটা কিনে দেওয়ার শর্ত দেওয়া হয়েছিল, উনি টাকা দিতে 6 মাস সময় চেয়েছেন। সুপারস্টারের কি টাকা নেই, গরিব হয়ে গেছেন, স্টারডম শেষ, এই প্রশ্ন করছেন রানা সরকার। এবার আমার কিছু বক্তব্য আছে। সুপারস্টার কেনই বা টাকা বিনিয়োগ করবেন? যদি আমি ধরেও নিই যে 4 কোটি টাকার আহ, মানে বক্স অফিসের টিকিট কাটার ব্যাপার থাকে, তাহলে সুপারস্টার কেনই বা বিনিয়োগ করবেন 4 কোটি টাকা? তাও আবার তিনি তো অভিনয়ও করেছেন, তিনি আবার বিনিয়োগও করবেন আরো 4 কোটি টাকা। কি অদ্ভুত লজিক! এবং তিনি সময়ই বা কেন চায় আমি তো বুঝতে পারি, মানে একটা স্ক্যাম করার জন্যে, মানে সেটার জন্য জিদ্দা এবং যে নিজের ছবির প্রচারই করে না, আরে 4 কোটি টাকা প্রচারে লাগিয়ে দিত। কথার কথা না, যে 4 কোটি টাকা প্রচারে লাগিয়ে দেবো। সে যে নিজের ছবির প্রচারই করে না, সে টিকিট কাটবে, তাও একটা স্ক্যাম। মানে জিদ্দা মানে আমরা সবাই জানি অনেস্ট, টপ লেভেলের অনেস্ট, যে কোনো রকম কোনো মানে সাকসেস পার্টি ইত্যাদি এগুলো করে না। সে জানে যে ভাই ছবি ফ্লপ মানে ওপেনলি এসে বলে দেয় ভাই ছবি ফ্লপ। ভাই আমরাও যদি বলি যে না ভাই যা চলেছে অনেক চলেছে ওই টাইমে, জিদ্দা ওপেনলি বলে দেবে না না ফ্লপ হয়ে গেছে। এইরকম যার অনেস্টি, এরকম যে যে মানুষটা এত এত অনেস্ট, এতটা জেনুইন একটা পার্সন, আবার তাকে নিয়ে এরকম ধরনের একটা অ্যালিগেশন লেখা হচ্ছে। প্রযোজককে মুরগি করে আর কতদিন চালাবেন? প্রযোজককে মুরগি, এতদিন ধরে উনি তো নিজেই নিজেকে মুরগি করেছেন। তাহলে এতদিন যতগুলো ছবি উনি রিলিজ করেছেন, সবকটা ছবিতে তো কোভেঞ্চার ছিল না। অনেক বছর বাদে উনি কোভেঞ্চারে কাজ করতে শুরু করছেন নন্দী মুভিজ, তাও ফাইনালি এতদিন বাদে। এতদিন তাহলে নিজেই নিজেকে মুরগি করেছেন, এটাই বক্তব্য। যাই হোক, সুপারস্টারের লাস্ট বক্স অফিসে হিট 10 বছর আগে শেষ 4টে ছবি স্যাটেলাইট ডিজিটাল রাইটস বিক্রি হয়নি। এবার আমার এখানে বক্তব্য হচ্ছে, বাংলার কোন কোন ছবিগুলো স্যাটেলাইট ডিজিটাল রাইটস বিক্রি হয়েছে একটু যদি খোঁজ নিয়ে দেখেন, তাহলে এরকম অনেক বড় বড় কমার্শিয়াল ছবি পাবেন যে ছবিগুলো স্যাটেলাইট ডিজিটাল রাইটস বিক্রি হয়নি। এবং সেটা নিয়ে কিন্তু একা জিদ্দা নয়, দেবদাও কিন্তু কয়েকদিন আগে যে স্যাটেলাইট বিক্রি হয় না বাংলা ইন্ডাস্ট্রির, দেবদাও কথা বলেছেন এই কথা। এই সৌরভ বিশ্বাসের এবং এই ব্যান্ড কালচার তুলে নেওয়া, সেই সময়ই দেবদা বলেছেন। দেবদা নিজেই বলেছে আমি ভেবেছিলাম ভিডিও বানাবো, আমি আর ভাল লাগে না নেগেটিভ জিনিসপত্র নিয়ে ভিডিও করতে। যাই হোক, তো বোঝাই যাচ্ছে এখান থেকে যে স্যাটেলাইট ডিজিটাল রাইটসটা কিন্তু সমস্যার নয়, সেটা কিন্তু অনেকেরই বিক্রি হয় না। মানে আজকে তুমি জিদ্দাকে যদি বলো, তাহলে অঙ্কুশদারও তো মির্জা বিক্রি হয়নি, দেবদারও তো খাদান বিক্রি হয়নি, তাই না? এই প্রশ্নগুলো কে তুলবে? ধূমকেতু কোন সাই এসছে, কোন ওটিটি স্যাটেলাইট প্ল্যাটফর্মে এসছে, রানা সরকার জবাব দাও, তাই না? তো এবং 10 বছর আগের হিটের কথা বলা হচ্ছে, চেঙ্গিস তাহলে কি? হিটের সংজ্ঞাটা কি আমার জাস্ট জানতে হবে। আমি কাতারে কাতারে হল থেকে লোক বেরোচ্ছে, তাও সেটা হিট নয়, তাই তো? না মানে আমি হিটের সংজ্ঞাতে জানতে চাইছি, মানে হিট ব্যাপারটার উত্তরটা কি, মানে হিট, সুপার হিট, এইগুলো কিসের কি বেসিসে বলা হয়? মানুষ দেখলে, মানুষ বেরোলো হল থেকে, চিৎকার করলো, উৎসব করলো, উন্মাদনা করলো, না সেটাকে হিট বলা যাবে না। বক্স অফিস প্যারামিটারটা কি হিটের? তাহলে আমাকে বলে দাও যে 10 কোটি টাকা হলে তবেই হিট, আদারওয়াইজ কোনো ছবি হিট নয়। তাহলে তো অনেক ছবি হিট নয়, কোনো ছবিই তো বাংলায় তাহলে হিট নয়, কারণ 10 কোটি তো বছরে হয়তো 2টো ছবি কামায়, তাই না? যাই হোক, এরপরও কি ওকে আর সুপারস্টার বলা ঠিক হবে? হ্যাঁ হবে, এটা আমি বলতে চাই। এটা জাস্ট আমি এটা প্রতিবাদ করে বলতে চাই, শাহরুখ খান 4 বছর ধরে সিনেমা করেনি। শাহরুখ খান যদি 40 বছর ধরেও সিনেমা না করে, শাহরুখ খান যে সুপারস্টার সেটা তুমি আমি সবাই জানি। আজকে সলমান খান, তিনি একজন মানে মেগাস্টার বলা উচিত তাকে, বা তাকে বলাও হয় মেগাস্টার সলমান খান বা সুপারস্টার সলমান খান। তো সেই স্টারডাম কি কোনো অংশে কমবে তোমার মনে হয়? আজকে ফার্মসির সাথে ছবিটা আসছে ঠিকই, এতগুলো ফ্লপ ছবি দিয়েছে সলমান খান, পর 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 কোনো ছবি চলেনি, কোনো ছবি এনে সলমান খান তো সলমান খানের মতন সুপারস্টার ট্যাগলাইনেই থাকবে, তার সুপারস্টার ট্যাগলাইনটা কেউ তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। তাই কারুর খারাপ ফেস চলছে বা কারুর বক্স অফিসে কয়েকটা ছবি 10 কোটি প্লাস ব্যবসা, আমাদের বাংলায় একটা নতুন প্যারামিটার তৈরি হয়েছে বন্ধু, এটা বলে দিতে হবে যে 10 কোটি প্লাস ব্যবসা করতে হবে, ঠিক আছে? এবং মাল্টিপ্লেক্স কালেকশন মিনিমাম 2 CR প্লাস থাকতে হবে। এটা হচ্ছে নতুন প্যারামিটার হিটের, এবং এটা স্বঘোষিত কলকাতার কিছু আঁতেল গোষ্ঠী এই নতুন নিয়ম তৈরি করেছে।
এর জন্যই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত করা জিদ্দার, যে আচ্ছা সব ধরনের দর্শককে খুশি করব। কিন্তু কোথায় ভাই, না হয় ঠিকঠাকভাবে রিলিজ, না হয় ঠিকঠাকভাবে প্রমোশন, তো এরমভাবে তো হয় না, না। যাই হোক, পরবর্তী লাইনটায় আবার আসি, পড়ি একটুখানি। ডিসক্লেমার, এই যে এইটা উনি সবসময় খেলে দেন, যে আমার এই বক্তব্য যদি নন্দী মুভিজ অস্বীকার করে বা প্রতিবাদ করে, তাহলে আমি ক্ষমা চেয়ে নেব, পোস্ট ডিলিট করে দেবো। ঠিক আছে, আমার এই বক্তব্য যদি নন্দী মুভিজ অস্বীকার করে বা প্রতিবাদ করে, তাহলে আমি ক্ষমা চেয়ে নেব, পোস্ট ডিলিট করে দেবো। এখানেই হচ্ছে পয়েন্ট। এখানেই যে কেউ অন্য কেউ হলে আসলে জিদ্দাও না পাত্তা দেয় না। সবাইকে তো পাত্তা দেওয়ারও একটা ব্যাপার থাকে, দেবদাও দেননি কোনোদিন এতদিন, যতদিন ট্রোল ইত্যাদি করেছেন। আমাদের এখনো মনে আছে যে কিসিং সিনটাকেই পার্টিকুলারলি তুলে উনি ছেড়েছিলেন। তো শত পুণ্য করলে বোধ হয় রানা সরকারের জন্ম হয়, সবাই বলে না পাপ, আমি বলে না না না। বিরাট একটা অদ্ভুত একটা মানুষ, মানে কি বলবো, মানে প্রণাম রানাদা তোমাকে, তোমার এক্সাক্ট রূপ আমি ধরতে পারি না। যাই হোক, যেটা বলার, এরকম ধরনের স্টেটমেন্ট একটা সুপারস্টারের এগেনস্টে, আমরা তো একটাই ইন্ডাস্ট্রি, আমরা তো এইটুকু একটা টলিউড, এত ঝামেলা করে কি হবে, তাই না? আমার তো তাই মনে হয়, এত ঝামেলা করে তো কোনো লাভ নেই। দিনের শেষে তো এই তো এইটুকুই তো ইন্ডাস্ট্রি। এখানেই দিয়ে একজন প্রযোজক আর একজন মানে সুপারস্টারকে নিয়ে ছোট করবে, গালিগালাজ করবে, কি চিত্র তৈরি হয়, কেন তৈরি হবে এটা? লেখা হচ্ছে লাস্ট পোস্ট, উনি এই কথাটা সবসময় বলেন যে আমি একে যদি ভুল প্রমাণ করতে পারো আমি পোস্ট ডিলিট করে দেবো। ফ্যানরা যারা খিস্তি করবেন, চেষ্টা করুন বানান ঠিক রাখতে, যাতে মানে বোঝা যায়। ব্যাস, খিস্তি শুরু হয়ে গেছে। কিছু কিছু মানুষ থাকে না খিস্তি খাওয়ার জন্যে, মানে কিছু কিছু মানুষ থাকে খিস্তি খাওয়ার জন্য কিন্তু এরকম ধরনের জিনিসপত্র করে। মানে আমার আমার প্রোফাইলের রিচ কমে গেছে, আমি কি করবো, কিছু না কিছু করে তো খিস্তি আনতে হবে, কিছু না কিছু করে তো রিচটা ফিরিয়ে আনতে হবে, এবার কিছু না কিছু করে আরো বেশি খিস্তি, মানে মানুষ কিছু মানুষ চায় কিন্তু খিস্তি করুক আমাকে লোকে। রানা সরকার, আই আই হোপ ওয়ান অফ দেম। রানাদা, মানে উই লাভ ইউ, বাট কি করো তুমি, কখন কি করো আমি সত্যি বুঝতে পারি না। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। আমার এটাই মনে হয়েছে জিতা যদি লাইভে এসে বলে দিতেন 27 মে রিলিজ হচ্ছে, সবকিছু ঠিক আছে, ঠিক আছে। আমার এখন অব্দি যতদূর যা জানা আছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের কিন্তু ওটিটি ডিল জি5 এর সাথে হয়ে রয়েছে, এবং ছবিটা রিলিজও হবে ঠিকঠাক টাইমে, এরকমই জানতাম তখন। এই তো তারপরে এইসব ভুলভাল নিউজ আসা শুরু হয়ে গেল, একটা অশান্তি হওয়া শুরু হয়ে গেল। ঠিকভাবে প্রচার হওয়ার কথা তোমাদেরকে বলে রাখি, এটা 6 মাস আগে থেকে 7 মাস আগে থেকে লোকে ভেবে রেখেছিল যে এই ছবিটা বেঙ্গল ট্যুর করে প্রচার হবে। তারপরেও সেটা মানে এখনো অবধি তার কোনো ইমপ্লিমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। মাঝেও আমরা শুনেছিলাম উত্তরবঙ্গে যাবে জিততাম। তো ভাই অন্তত লাইভে এসেও যদি জানিয়ে দেয়, কিছু যদি করে অ্যাটলিস্ট, তাহলে এই যে নেগেটিভিটির যে মার্কেট, সেটা তো হয় না। এবং আমি চিঙ্গিজের সময় সেম জিনিস দেখেছিলাম। জিদ্দা নিজে বলেছিলেন যে পাত্তা দিও না এই ধরনের জিনিসপত্রকে, জিদ্দা নিজে এটা বিশ্বাস করেন, পাত্তাও দেন না জিদ্দা। কিন্তু আমার তখন খুব খারাপ লেগেছিল। আজকের যে ভাস্বতী ঘোষ, তিনি পর্যন্ত কিন্তু জিদ্দার এগেনস্ট থেকে ভুল ভাল লেখালেখি চরমতম জিনিসপত্র করেছেন। ওই জন্য বলি ইন্ডাস্ট্রিতে কে যে কার আপন বন্ধু, কে যে কার শত্রু, এতদিনে না আমি কিরকম একটা অন্যরকম পাল্টে গিয়েছি। তার একটা বড় রিজন হচ্ছে আমরা যখন দেখি যে যে কালকে এক সুপারস্টারকে গালাগালি করছে, সেই কালকে সেই সুপারস্টারের গালে গিয়ে চুমু খাচ্ছে, এবং সেটাই মেনে নিচ্ছে সেই সুপারস্টার, কিন্তু কিছু করার নেই। কারণ এখানকার এরকমই সিন্ডিকেট টাইপের ব্যাপার আর কি একটা, যে ইন্ডাস্ট্রিতে কেউ কারোর শত্রু নয়, কেউ কারোর বন্ধু নয়। কালকে দেখবে রানা সরকার হয়তো জিদ্দাকে বরণ করে নিচ্ছে কোনো একটা অ্যাওয়ার্ড শোতে, ঠিক আছে, জিদ্দাও সেটা নিয়ে নেবেন, কখনো কিছু মনে রাখবেন না, এ করবেন না। এটাই আমাদের টলিউড। যাই হোক, সবকিছু মিলেমিশে ভালো থাকুক, আর এই কাদা ছোড়াছুড়ি বন্ধ হোক। কারণ এই জিনিসগুলো দেখতে আমার ভালো লাগে না। রিচ বাড়ানো ঠিক আছে, বাট মানে কি চিত্র তৈরি হচ্ছে আমাদের টলিউডের, এমনিই কোনো কন্টেন্ট নেই, কিছু নেই, ভালো কিছু আলোচনা নেই, শুধু কন্ট্রোভার্সি আর কন্ট্রোভার্সি। বাই বাই।